রাজশাহীতে কোচিং সেন্টারে বিপুল বিস্ফোরক অস্ত্রের সন্ধান। সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই অনিন্দ সহ আটক ৩। সিলেটের মহালথী গ্রাম থেকে এবার সর্বোচ্চ ২.৫ লাখ ঘনফুট পাথর উদ্ধার। ২ মামলায় গ্রেপ্তার ৬, অভিযান অব্যাহত। এবং চুরি অপচয় রোধে প্রথমবার চট্টগ্রাম থেকে পাইপলাইনে জ্বালানি তেল ঢাকায়। বিপিসির স্বয়ংক্রিয় পদ্ধতির উদ্বোধন। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরাত্রী। রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামানের চাচাতো ভাই অনিন্দের কোচিং সেন্টার অভিযান চালিয়ে বিপুল অস্ত্র, বিস্ফোরক সহ সন্দেহজনক নানা সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় অনিন্দ সহ ৩ জনকে আটক করা হয়। আটক অনিন্দ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যা ও হলি আর্টিজানে হামলা মামলার আসামি। আর জানাচ্ছেন রাকিবুল হাসান। কাদিরগঞ্জের পুকুরপাড়ের এই বাড়িগুলো সাবেক মেয়র এইচ.এম. খায়রুজ্জামানের পৈতৃক ভিটা। বসবাস করেন তার চাচা, চাচাতো ভাই সহ স্বজনরা। শুক্রবার রাত ১:৩০ থেকে এই বাড়িগুলো ঘিরে অভিযান শুরু করে সেনাবাহিনীর সদস্যরা। শনিবার বেলা বাড়লে আসে পুলিশের বিশেষ দল সিআরটি। খায়রুজ্জামানের চাচাতো ভাই মুনতাসির আল অনিন্দের মালিকানাধীন ডক্টর ইংলিশ কোচিং সেন্টারে অভিযান চালিয়ে পাওয়া যায় 2টি বিদেশি এয়ারগান, 1টি রিভলভার, 6টি দেশীয় অস্ত্র, জিপিএস, ওয়াকিটকি ও বাইনোকুলার সহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম। আগ্নেয়াস্ত্রের সন্ধানে তল্লাশি চালানো হয় কোচিংয়ের পাশের পুকুরেও। ডক্টর ইংলিশের যে সিও অনিন্দ ভাই, তো শুনলাম নাকি এর কাছে নাকি সব অবৈধ অস্ত্রপাতি সব জমা করা আছে। আসলে কাল রাত থেকে দেখছি যেখানে অভিযান চলছে অনেক কিছু বলে পাওয়া গেছে বলে এই সেই। এ ঘটনায় কোচিং সেন্টারের মালিক মুনতাসির আল অনিন্দকে 2 সহযোগী সহ আটক করা হয়। পরে উদ্ধার হওয়া বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়। যেহেতু ওনাদের দখলে পাওয়া গেছে, তো নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য তো থাকতে পারে। এখন সেই উদ্দেশ্যটা কি, এখন যেহেতু মাত্র অভিযানটা শেষ হচ্ছে, আমরা রিমান্ডে এনে বা অথবা আমাদের থানায় যখন আসছে আমরা জিজ্ঞাসাবাদ করে এই বিষয়গুলো আমরা আরো ক্লিয়ার করতে পারবো। 16 ঘন্টার বেশি সময় ধরে চলা এই অভিযানে আশপাশের মেস ও বাড়িতেও জিজ্ঞাসাবাদ করে যৌথ বাহিনীর সদস্যরা। কোচিং ঘিরে অনিন্দ এমন নানা অপকর্মে যুক্ত ছিলেন বলে অভিযোগ করেন অনেকে। প্রফেসরকে হত্যা করার সাথে অভিযুক্ত আছে এবং যার পরে উনি পলাতক ছিলেন, কিন্তু যেহেতু লিটন সাবেক মেয়র লিটনের আত্মীয় হওয়ার কারণে উনি এখানে শেল্টার পান। কল্পনার বাইরে যে এখানে এই জিনিস থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে, এটা তো ভাবাই যায় না। এটা একটা রাষ্ট্রদ্রোহ, রাষ্ট্রের বিপরীত এক কথায়। তা আমরা চাই তার একটা তদন্ত করে যেন একটা সুষ্ঠু বিচার হয়। আটক অনিন্দ হলি আর্টিজানের জঙ্গি হামলা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ডক্টর রেজাউল করিম সিদ্দিকী হত্যায় আসামি ছিলেন। স্থানীয়রা জানান, চাচাতো ভাই খায়রুজ্জামান সাবেক মেয়র ও বাবা শফিউল আলম লাটকু বিএনপির সাবেক সহসভাপতি হওয়ায় রাজনৈতিক ক্ষমতায় বারবার পার পেয়ে যান তিনি। রাকিবুল হাসান, এখন রাজশাহী। কোম্পানিগঞ্জের পর এবার সিলেট সদর উপজেলার মহালথী গ্রামের বিভিন্ন বাসা বাড়ি থেকে লুট হওয়া সাদা পাথর উদ্ধার করেছে যৌথ বাহিনী। অব্যাহত অভিযানে একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ ২.৫ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৩.৫ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হলো। এ সংক্রান্ত করা 2টি মামলায় ইউপি চেয়ারম্যান সহ আটক করা হয়েছে 6 জনকে। প্রশাসন বলছে, পাথর লুটে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে। বিস্তারিত জানাচ্ছেন সন্দীপন শুভ। সিলেটের থোপাগুলের মহালদি গ্রামের একটি বাড়ির সামনে এরকম সাদা রত্ন অর্থাৎ সাদা পাথর থেকে লুট করে আনা পাথর এখানে রেখে যাওয়া হয়েছে। গ্রামবাসী বলছেন, কারা রেখেছে, কিভাবে রেখেছে, কখন রেখেছে কিছুই জানেন না তারা। তবে কারা রাখলো এই পাথর, এমন প্রশ্ন এখন জনমনে। শনিবার দুপুর 12টায় সিলেট সদর উপজেলার মহালদি গ্রামের একটি বাড়ির ভেতরে স্তূপ আকারে রাখা অবস্থায় পাথর উদ্ধার করা হয়। তবে ভোলাগঞ্জ থেকে কিভাবে এই পাথর গ্রামে এলো সে বিষয়ে কেউই সুনির্দিষ্ট কিছু বলতে পারেননি। এগুলা আমরা সঠিক বলতে পারবো না। শব্দ হইলে পরে আমি কিন্তু ফুটনো থেকে উঠছি, উঠলে খেবা খারাপ ফালাইছে। আমার তো শাটার সকালে খোলা হয়, ফালাইছে যে আনিয়া দেখছি আমরা। আর এমনি 12 জিকাইছি না, কোন সময়টা তারা রাত্রে ফালাইছে না।
এদিকে ক্রাশার মিলগুলোতেও বালু চাপা দেয়া সাদা পাথর জব্দ করেছে প্রশাসন। একই সাথে এই মিলের মালিক সহ পাথর লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তারা বুঝলো যে আমরা অভিযান করব, তখন ধুপাগুলের পার্শ্ববর্তী গ্রামে তারা এটা নিয়ে এসেছে। তো আমরা পাথরটা ধরেছি, আমরা এটা ভুলাগঞ্জে ফেরত পাঠাবো এবং আমরা যে যারা এই কাজের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। সিলেট সদর উপজেলার এই অভিযানে যৌথ বাহিনীর সাথে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও যোগ দেন। তারা জানান, পরিবেশ বিধ্বংসী এই কাজের সাথে যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। ঘটনার পর থেকে আমরা উপজেলা, জেলা প্রশাসন সবাই সমন্বিতভাবে আমরা কাজ করতেছি যাতে এটা কিভাবে রিকভার করা যায়। এর আগে শুক্রবার সন্ধ্যায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বিএমডির মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব বাদী হয়ে 1500 থেকে 2000 জনকে আসামি করে মামলা দায়ের করেন। এই মামলায় রাতভর অভিযান চালিয়ে 5 জনকে আটক করেছে পুলিশ। অভিযান পরিচালনা করে কলাবাড়ি এবং কালাইডাঙ্গা এলাকা থেকে 3 জন এবং চেকপোস্ট পরিচালনা করে সাদা পাথর, ক্রাশ করা সাদা পাথর ভর্তি একটি ডাম ট্রাক সহ 2 জনকে আটক করি। মোট 5 জনকে আমরা আটক করতে পেরেছি এই পর্যন্ত। এখন পর্যন্ত আনুমানিক 2.5 লাখ ঘনফুট পাথর উদ্ধার করে প্রতিস্থাপনের কাজ চালু রেখেছে যৌথ বাহিনী। সন্দীপন শুভ, এখন সিলেট। দেশের ইতিহাসে প্রথমবার পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকায় আসলো জ্বালানি তেল। এর মধ্য দিয়ে জ্বালানি তেল সরবরাহের স্বয়ংক্রিয় ব্যবস্থায় প্রবেশ করল বিপিসি। সকালে কার্যক্রমের উদ্বোধন করে জ্বালানি উপদেষ্টা বলেন, নতুন এই প্রকল্পের কারণে তেলের অপচয় ও চুরি রোধ সহ বছরে তেল পরিবহনে বিপিসির সাশ্রয় হবে 250 কোটি টাকা। আগামীতে দুর্নীতি ও অপচয় কমিয়ে প্রকল্প ব্যয় কমানোর আহ্বান জানান তিনি। বাকিটা জানাচ্ছেন হাজিরা শিউলি। দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় 65 লাখ মেট্রিক টন। আমদানি করা এই জ্বালানি তেলের সিংহভাগই পরিবহন করা হয় নদীপথে, যা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। 3টি তেল বিপণন কোম্পানির 180টি ওয়েল ট্যাঙ্কারের মাধ্যমে 50টি ডিপোতে জ্বালানি সরবরাহ করাও একটি বড় চ্যালেঞ্জ ছিল। এতে বছরে বিপিসির ব্যয় হতো প্রায় 400 কোটি টাকা। গত মার্চ থেকে জুন পর্যন্ত একাধিক সফল ট্রায়াল শেষে দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ শুরু হলো। চট্টগ্রামের পতেঙ্গায় ডেসপাস টার্মিনালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা। এই সময় তিনি বলেন, দুর্নীতি, অপচয় ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার না হওয়ায় বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে শুধু সময়ই নয়, ব্যয়ও অনেক বেশি। প্রকল্প বাস্তবায়নে বিদেশি নির্ভরতা কমিয়ে আগামীতে নিজস্ব সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন তিনি। অন্য দেশের ঠিকাদারদের উপর নির্ভরশীল, এই নির্ভরশীলতাকে কমাতে হবে। যদি আমরা প্রকৃত উন্নয়ন করতে চাই, আমরা অভিনন্দিত করতে চাই সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীকে যে তারা এই প্রকল্পটা, এই দুরূহ প্রকল্পটা সমাপ্ত করেছেন। কিন্তু আমি আশা করব যে সামনের দিকে প্রকল্পগুলিতে তারা আরো ব্যয় সাশ্রয়ী হবেন। এই প্রকল্প বাস্তবায়নে জ্বালানি তেল পরিবহনে প্রায় 250 থেকে 300 কোটি টাকা সাশ্রয় হবে। অপচয় কমবে প্রায় 2%। ট্র্যাডিশনাল ওয়েতে এতদিন করতাম ওয়েল ট্যাঙ্কারের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকাতে এই নদী, বিভিন্ন নদী পার হয়ে যেত, নানা ধরনের সমস্যা হতো, পরিবেশ দূষণ হতো, অপচয় হতো। সেটি দূর করে আজকে আধুনিক পদ্ধতি অর্থাৎ পাইপলাইনে একটা সিঙ্গেল পাম্প এখান থেকে পাম্প করা হবে, গোদনাইলে তেলটি পৌঁছে যাবে মাত্র 4 ঘন্টায়। 6টি জেলা, 15টি উপজেলা ও 20টি নদী পার হয়ে নারায়ণগঞ্জের গোদনাইল পর্যন্ত নির্মিত অত্যাধুনিক প্রযুক্তির এই পাইপলাইন থেকে জ্বালানি তেল চুরির সুযোগ থাকবে না। 27 লাখ মেট্রিক টন জ্বালানি তেল সরবরাহ সক্ষমতার প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় 3700 কোটি টাকা। পদ্মা ওয়েলের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। তবে পাইপলাইনে জ্বালানি তেল পরিবহনের প্রকল্পটি পরিচালনা করবে নবগঠিত পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। খুলনার রূপসায় কৃষি ব্যাংকের প্রধান দরজা ও ভল্ট ভেঙে প্রায় 16 লাখ টাকা লুট হয়েছে। শুক্রবার রাতে রূপসাখাত শাখায় এই লুট হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে হেফাজতে নেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে পুলিশ। তরিকুল ইসলামের প্রতিবেদন।
বাংলাদেশ কৃষি ব্যাংকের খুলনা রূপসা ঘাট শাখায় চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা 6টি তালা ভেঙে ব্যাংকের ভল্ট থেকে 16 লাখ টাকা লুট করে নিয়ে যায়। ব্যাংক কর্মকর্তা বলছেন, বৃহস্পতিবার অফিসের কার্যক্রম শেষে ভল্টে 16,16,000 টাকা রেখে যান। টাকা লুটের ঘটনায় খবর পেয়ে শুক্রবার রাতেই ব্যাংকে উপস্থিত হয়ে দেখতে পান রেখে যাওয়া টাকা থেকে মাত্র 1,420 টাকা অবশিষ্ট রয়েছে। এ সময় নিরাপত্তা প্রহরী অনুপস্থিত ছিল বলে জানান তিনি। ঊর্ধ্বতন অফিসে পাঠাই দেওয়ার পরে আমার টাকা ছিল 16,16,000। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন এখানে আগে আসছেন, চলে আসছেন। আমি আসে দেখার পরে ওনার 2জন সিকিউরিটিকে 3জন সিকিউরিটিকে তাদের হেফাজতে নিয়েছে এবং তারা ওই পুলিশ সিসিটিভি ফুটেজ তাদের হেফাজতে নিয়ে নিয়েছেন। তবে স্থানীয়দের ধারণা, শুক্রবার নির্জনতার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। জনবহুল এলাকায় এমন ঘটনায় হতবাক এলাকাবাসী। সকালবেলা এসে দেখতেছি আর কি যে এই ব্যাংক ডাকাতি হয়েছে, ভালো কি মন্দ। রাত্রে 11টার দিকে এখান থেকে স্থানীয় একজন লোক উনি আমার ফোন দিচ্ছেন, দিয়ে বলতেছে যে ভাই আপনার উপরে কৃষি ব্যাংক চুরি হয়েছে, আপনি জানেন কিনা। শুক্রবার দিন ছুটির দিন, লোকজন থাকে না, আমাকে আশেপাশে যাতে দোকানদার সবই বন্ধ থাকে। অন্যদিকে পুলিশ বলছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তারা। এছাড়া অপরাধী শনাক্তে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। শুরু হয়েছে অভিযান। একাধিক টিম কাজ করতেছে আমাদের স্যারের আলফাউন স্যারের নির্দেশনায়। এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করতেছি। আমাদের একাধিক টিম মাঠে আছে, আমরা ট্রাই করতেছি। এগুলো সব কিছু নিয়েই প্রত্যেকটা টুলস আমরা কাজ করতেছি। এই ঘটনায় ব্যাংকের 3 জন নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য রূপসা থানায় নেওয়া হয়েছে। তরিকুল ইসলাম, এখন খুলনা। নারায়ণগঞ্জের বন্দরে কলাগাছিয়া এলাকায় ডাকাতের প্রস্তুতিকালে নিজের ছোড়া হাত বোমার আঘাতে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় এলাকাবাসীর গণপিটুনিতে আহত হয়েছে আরও 2 জন। ভোরে ডাকাতরা মেঘনা নদীতে নৌপথে এসে কলাগাছিয়া বাজারের সামনের বাড়িগুলোয় ডাকাতির চেষ্টা চালায়। টের পেয়ে এলাকাবাসী তাদের ধাওয়া দেয়। এ সময় এক ডাকাত হাত বোমা ছুড়লে সেই বোমার বিস্ফোরণে তার হাত উড়ে যায়। আহত অবস্থায় সে নদীতে পড়লে পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অপর 2 ডাকাতকে এলাকাবাসী গণপিটুনি দেয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা আয়োজনে সারা দেশে পালন করা হচ্ছে সনাতন ধর্মের জন্মাষ্টমী উৎসব। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। এজন্য তার এই পবিত্র জন্মতিথিকে ঘিরে নানা আয়োজন করেন সনাতন ধর্মাবলম্বীরা। সহকর্মীদের পাঠানো তথ্যছবি নিয়ে দেখুন বিস্তারিত। সকাল থেকে মন্দিরে মন্দিরে শাক, উলুধ্বনি ও ভগবান শ্রীকৃষ্ণকে পরা হয় নতুন বস্ত্র। তৈরি করা হয় শ্রীকৃষ্ণের পছন্দের সব খাবার। দিনটি ঘিরে নানা আয়োজন করেন সনাতন ধর্মাবলম্বীরা। চট্টগ্রামে জন্মাষ্টমী উপলক্ষে নগরীর আন্দরকিল্লা মোড় থেকে মহাশোভাযাত্রা শুরু হয়। এ সময় অংশগ্রহণকারীরা আহ্বান জানান ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার। 5,000 বছর আগে এই অনুষ্ঠানটা হয়েছিল, সে থেকে আমরা এই উপলক্ষে আমরা অনুষ্ঠানটা করে থাকি। যেন অশুভ শক্তির বিনাশ হোক, সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক। আন্দরকিল্লা মোড়ে জন্মাষ্টমীর আয়োজনের উদ্বোধন করেন মেয়র ডক্টর শাহাদাত হোসেন। সব সম্প্রদায়ের জন্য নিরাপদ নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে এই জন্মাষ্টমীর শুভ উদ্বোধন ঘোষণা করছি। এদিকে ময়মনসিংহে জন্মাষ্টমী উৎসবে ঢল নামে সনাতন ধর্মাবলম্বীদের। দুর্গাবাড়ি মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন সাজে শোভাযাত্রায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা। শোভাযাত্রা ঘিরে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। তিনি ধর্ম সংস্থাপন এবং সাধুদের পরিত্রাণ দেওয়ার জন্য তিনি আবির্ভূত হয়ে এই বিশ্ব সংসারকে তিনি শান্তি দান করেন। এই তিথিতে ওনার আগমন উপলক্ষে আমরা স্বতঃস্ফূর্তভাবে আনন্দঘন পরিবেশে এই দিনটি উদযাপন করে থাকি। এছাড়া বগুড়ায় দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হয় শুভ জন্মাষ্টমী। সকাল থেকেই মন্দিরে আসতে শুরু করেন ভক্তরা। দিনটিকে ঘিরে প্রার্থনা, আলোচনা সভা, প্রীতিভোজ সহ নানান কর্মসূচি রয়েছে। আজকের এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে তিনি আবির্ভূত হয়েছিলেন ধর্ম সংস্থাপন করার জন্য,
অধর্মের বিনাশ করার জন্য। আর চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, যশোর ও হবিগঞ্জ সহ সারা দেশে আয়োজন করা হয় জন্মাষ্টমী উৎসব। অতসী কর্মকার, এখন। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।